টি-20 ফরম্যাটে সর্বশেষ 4টি দ্বিপাক্ষীয় সিরিজ জিতেছে বাংলাদেশ, আর এই ফরম্যাটে সর্বশেষ 7টি দ্বিপাক্ষীয় সিরিজ হেরেছে ওয়েস্ট ইন্ডিজ। তাহলে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ যে টি-20 সিরিজটা শুরু হচ্ছে চট্টগ্রামে, সেই সিরিজে ফেভারিট কোন দল বুঝতেই পারছেন। বাংলাদেশ যে 4টি সিরিজ টানা জিতেছে তার মধ্যে আমরা শ্রীলঙ্কাকে হারিয়েছি, আমরা পাকিস্তানকে হারিয়েছি, আমরা নেদারল্যান্ডসটা ব্র্যাকেটবন্দি করে রাখলেও সর্বশেষ আফগানিস্তানকে হারিয়েছি। আর ওয়েস্ট ইন্ডিজ যে 7টা সিরিজ হেরেছে তার মধ্যে বাংলাদেশের কাছে তারা হেরেছে, তাদের দেশে তারা হেরেছে, 3-0 ব্যবধানে তারা হেরেছে, এবং সর্বশেষ কিছুদিন আগে নেপালের কাছে সিরিজ হেরেছে। বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ যেই সিরিজটা শুরু হচ্ছে টি-20 ফরম্যাটে, সেই সিরিজে বাংলাদেশ তাই ওভারওয়েলমিং ফেভারিট। বাংলাদেশ যদি এই সিরিজ না জিতে তাহলে আমি ভীষণ অবাক হব, বাংলাদেশ যদি 3-0 ব্যবধানে জিতে তাহলে অবাক হব না। আইসিসি টি-20 র্যাঙ্কিংটার দিকে আমাদের খুব একটা নজর নেই, কেননা ওয়ানডে র্যাঙ্কিংটা যেমন খুব গুরুত্বপূর্ণ 2027 বিশ্বকাপে কোয়ালিফাই করার ক্ষেত্রে, টি-20 হিসাবটা সেটা নয়। টি-20 ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ অলরেডি কোয়ালিফাই করে ফেলেছে, সো সেই কারণে ওই দিকটা অত নজর রাখছি না। কিন্তু এই যে টানা আমরা 4টা সিরিজ জয় সত্ত্বেও র্যাঙ্কিংয়ের 9 নম্বরে আছি, টানা 7টা সিরিজ হারা সত্ত্বেও ওয়েস্ট ইন্ডিজ র্যাঙ্কিংয়ের 6 নম্বরে আছে, এইটা আসলে কোনো কিছুই ম্যাটার করে না। আমার মনে হয় যে এই টি-20 সিরিজ বাংলাদেশ অবশ্যই জেতার মতো দল, বাংলাদেশের সিরিজ অবশ্যই জেতা উচিত, এমনকি সেটা 3-0 ব্যবধানে হলেও খুব একটা অবাক হওয়ার কিছু থাকবে। কিন্তু প্রথম ম্যাচটা যখন আমরা খেলতে নামছি তখন আমাদের 11টা কি হবে সেইটা নিয়ে কোচ, ক্যাপ্টেন, টিম ম্যানেজমেন্ট তাদের একটা সমস্যা রয়েছে। সমস্যাটা এক অর্থে মধুর সমস্যা, সমস্যাটা এক অর্থে একটু জটিল সমস্যা। কোন জায়গাটাতে এবং এই প্রবলেমটা আসলে কি, ফাইনালে গিয়ে কিরকম একাদশ আমরা খেলতে পারি তা নিয়ে আলোচনাটা করছি। দেখুন, আমরা আফগানিস্তানের বিপক্ষে লাস্ট যে সিরিজটা জিতেছি, আমার কাছে মনে হয় যে বাংলাদেশের টি-20 ফরম্যাটে দ্বিপাক্ষীয় সিরিজ হিসাব করলে এই জয়টা আমাদের ক্রিকেট ইতিহাসে টি-20 ফরম্যাটে সবচেয়ে বড় জয়গুলোর একটা। আমি পুরো সিরিজ ধরে আসলে বলছি, আফগানিস্তান টি-20তে ভাই ডেঞ্জারাস দল, সেই দলের বিপক্ষে আমরা সিরিজ জিতেছি, শারজাতে গিয়ে জিতেছি, 3-0 ব্যবধানে জিতেছি, আমাদের নিয়মিত অধিনায়ক লিটন দাস ছাড়া জিতেছি, আমাদের মিডল অর্ডারে তাওহিদ হৃদয়ের আনএভেলেবেল থাকা সত্ত্বেও আমরা জিতেছি, আমাদের আরেকজন যে ছিলেন সৌম্য সরকার, তিনি দলের সঙ্গে স্কোয়াডে থেকেও ভিসা জটিলতার দলের সঙ্গে যোগ দিতে পারেননি, তাকে ছাড়াও আমরা আসলে জিতে গিয়েছি। সো এই এতগুলো ফ্যাক্টর যখন আপনি মাথায় রাখবেন, স্পেশালি আফগানিস্তান টি-20 যেরকম ফোর্স এবং বাংলাদেশ টি-20তে বাংলাদেশকে যেরকম আসলে খুব একটা রেকগনাইজ করা হয় না, এই সব কিছু বিবেচনায় নিলে লাস্ট সিরিজটা বাংলাদেশের, আমি বললাম, আমাদের টি-20 হিস্ট্রিতেই দ্বিপাক্ষিক সিরিজ হিসাবে সবচেয়ে গ্রেটেস্ট এভার অ্যাচিভমেন্টগুলোর মধ্যে থাকবে, এটা আমার আন্ডারস্ট্যান্ডিং। ঠিক তেমনিভাবে ওয়েস্ট ইন্ডিজ যে নেপালের কাছে যে টি-20 সিরিজটা হেরে গেল, সেটা ওয়েস্ট ইন্ডিজের আবার ক্রিকেট হিস্ট্রিতে সবচেয়ে লোয়েস্ট পয়েন্টগুলোর একটা হয়ে থাকবে নিঃসন্দেহে। ফলে বাংলাদেশ অনেকগুলো জায়গা থেকে রাইট নোটেই এই সিরিজটা শুরু করছে, কিন্তু একাদশ নিয়ে আমি যেটা বলছিলাম যে মধুর সমস্যা, জটিল সমস্যা, সেই জায়গাগুলো তৈরি হতে পারে কোন কোন জায়গায়। ধরেন আমাদের ক্যাপ্টেন লিটন দাস, তিনি এই সিরিজে ইনজুরি কাটিয়ে ফিরেছেন, একাদশে তো তিনি খেলবেনই, লিটনকে একাদশে কোন জায়গাটা খেলানোটা সুইটেবল হবে। ধরেন আমাদের সাইফ হাসান, তাকে তো একাদশে অবশ্যই খেলানো উচিত, লাস্ট টি-20 ইনিংসটাই তার 64 রানের, এবং ওয়ানডেতেও তিনি কিরকম ফর্মে রয়েছেন, ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে তিনি কিরকম খেলেছেন, তাকেই বা কোথায় খেলানো হবে। মিডল অর্ডারে আমাদের পুরো স্কোয়াডটাতে অনলি রেকগনাইজ ব্যাটসম্যান হচ্ছে গিয়ে তাওহিদ হৃদয়, তাকে গত সিরিজটাতে জ্বরের কারণে তিনি আসলে ওই একটা ম্যাচেও খেলতে পারেননি, তো তাকে কি এখানের একাদশে ইনক্লুড করা হবে কিনা, কোন জায়গাটাতে ইনক্লুড করা হবে। গত সিরিজে আমাদের যিনি ভারপ্রাপ্ত ক্যাপ্টেন ছিলেন জাকের আলী অনিক, তার ব্যাটিং এর অবস্থা তো যাচ্ছে তাই, সো গত সিরিজের ভারপ্রাপ্ত ক্যাপ্টেনকে কি আমরা রাখবো একাদশে, নাকি আসলে তাকে একাদশে রাখবো না। আর আমাদের বোলিং ডিপার্টমেন্ট নিয়েও ওই জায়গাটাতে একটুখানি ওই সমস্যাটা অবশ্য তুলনামূলক কম, কিন্তু ব্যাটিং ডিপার্টমেন্টের এই সমস্যার জায়গাগুলো নিঃসন্দেহে থেকেই যাচ্ছে। ধরেন আমি শুরু থেকে শুরু করি, আমাদের ওপেনিং প্লেয়ার তানজিদ হাসান তামিম এবং পারভেজ হোসেন ইমন আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচটাতে এই দুইজনই 50 করেছেন, এবং ওই যে আমরা 152 রান চেস করতে নেমে এই দুইজনেরই তো 109 রানের জুটিতে আমরা
জয়ের একটা ভিত পেয়ে যায়। হ্যাঁ, তারপরে আমাদের ওই যে 9 রানে 6-7 উইকেট হারিয়ে আমরা 6 উইকেট হারিয়ে আমাদের একটা খুবই একটা এলোমেলো অবস্থা তৈরি হয়েছিল, কিন্তু তারপরেও তো আমরা ম্যাচটা জিতে গেছি এবং এই দুজনই 50 করেছিলেন। সেকেন্ড ম্যাচটাতে দুইজনই ব্যর্থ হয়েছেন। থার্ড ম্যাচে গিয়ে আবার দুইজন অল্প অল্প সফল হয়েছেন, 18 রান এবং 33 রান করেছেন। এখন টি-20 ফরম্যাটে আমরা যেই ক্রিকেটটা খেলতে চাই, যেই ব্র্যান্ডের ক্রিকেট খেলতে চাই, সেই পারভেজ ইমন ও তানজিদ তামিমের ব্যাটিং এ সেরকম প্রতিশ্রুতি অন এন্ড অফ আমরা আসলে দেখেছি। সো লাস্ট সিরিজেও তাদের ওরকম প্রথম ম্যাচটাতে ওই রকম দুইজনেরই 50 আছে, দুইজনের 100 পার্টনারশিপ আছে। এই পার্টনারশিপটা কি আমরা আসলে ব্রেক করব? লিটন দাস ফিরছেন, সো একাদশে তিনি থাকবেন এবং তিনি আসলে 3 নম্বরেই খেলবেন। সেই 3 নম্বর জায়গাটা তার জন্য ফিক্স, সেটা আমরা আসলে বলতে পারি। তাহলে সাইফ হাসানের জায়গাটা কোথায়? সাইফ হাসান টি-20 ফরম্যাটেও ওই যে আফগানিস্তানের সঙ্গে সিরিজের প্রথম 2টা ম্যাচে খুব ভালো করতে পারেননি, কিন্তু লাস্ট ম্যাচটাতে তিনি 64 রানে একটা ইনিংস খেলেছেন এবং তারপরে ওয়ানডেতে তো তার যেটা নতুন ভাবে তিনি যেভাবে নিজেকে চেনাচ্ছেন, তাকে কি একাদশের বাইরে রাখার সুযোগ রয়েছে? তো সাইফের যদি পজিশন আপনি বলেন যে আইদার আপনার 2 ওপেনার হিসেবে খেলাতে হবে অথবা আপনার নাম্বার 3-তে খেলাতে হবে, এইসব জায়গাতে তো জায়গা নাই। সেই ক্ষেত্রে কি সাইফ হাসানকে 4 নম্বরে খেলানোর একটা রিস্ক টিম ম্যানেজমেন্ট নেবে কিনা? আউট অফ দ্য বক্স ভাবনাটা টিম ম্যানেজমেন্ট ভাববে কিনা? একেবারেই যে আউট অফ দ্য বক্স সেটা আপনি বলতে পারবেন না, কেননা নেদারল্যান্ডসের বিপক্ষে ওই যে সিরিজটা দিয়ে সাইফের কামব্যাক হলো, সেইখানে কিন্তু তিনি এই জায়গাটাতে ব্যাটিং করেছিলেন, যদিও তারপরে গিয়ে তিনি ওই ওপেনিং 3 নাম্বার ওই জায়গাগুলো টপ অর্ডারেই সাফল্যটা পেয়েছেন। সো টিম ম্যানেজমেন্ট কি এরকম একটা ভাবনার জায়গা সাইফ হাসানকে একাদশে অ্যাকোমোডেট করার জন্য এইটা আসলে তারা করবেন কেন, নাকি সাইফকে জায়গা দিতে গিয়ে আমাদের পারভেজ ইমন বা তানজিদ তামিমের এই ওপেনিং পার্টনারশিপের যে কাউকে একজনকে ড্রপ করা হবে? টিম ম্যানেজমেন্টের সামনে সেই ডিসিশনের জায়গাটা কিন্তু রয়েছে, যে কারণে আমি বলছিলাম যে এটা একই সঙ্গে মধুর সমস্যা, একই সঙ্গে জটিল সমস্যা। এখন তাওহিদ হৃদয়, তিনি আমাদের, আমি বলছিলাম যে অনলি রেকগনাইজ ব্যাটসম্যান মিডল অর্ডারে, গত সিরিজে জ্বরের কারণে সে মানে তাকে একাদশে তিনি অ্যাভেলেবেল ছিলেন না, খেলতে পারেনি। এখন কি তাকে একাদশে খেলানো হবে নাকি হবে না? গত সিরিজের 3টা ম্যাচই 4 নম্বরে ব্যাটিং করেছেন জাকের আলী অনিক, যিনি ক্যাপ্টেন ছিলেন, ভারপ্রাপ্ত ক্যাপ্টেন ছিলেন, এবং 3 ম্যাচ মিলিয়ে তিনি কত 48 রানের মতো মনে হয় করেছেন, 6 রান, 32 রান এবং 10 রান। ওয়ানডেতে তিনি অলরেডি একাদশ থেকে বাদ পড়ে গিয়েছেন। তো গত সিরিজে তিনি ক্যাপ্টেন ছিলেন, তাকে তো আর বাদ দিয়ে একাদশ হবে না। এই সিরিজে তো তিনি ক্যাপ্টেন নেই, তাকে কি আসলে বাদ দেওয়া হবে কিনা? আর মিডল অর্ডার আরেকজন যে ব্যাটসম্যান শামীম হোসেন পাটোয়ারি 3 ম্যাচের মধ্যে 2টাতে ডাক মেরেছেন, ফলে তাকে বাদ দেওয়াটা তুলনামূলক সহজ, তাকে আপনি বাদ দিয়েই দিতে পারেন। নুরুল হাসান সোহানকে বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। যারাই মানে এই কথাবার্তাগুলোও বলবেন যে না সোহান টিমে থাকছেন কি থাকছেন না অনিশ্চয়তার জায়গায়, এটা হচ্ছে কি একটা মানে সেফ বলার জন্যই বলা, এটা আসলে কোনো যুক্তি নেই। কেননা গত সিরিজে যে 3টা ম্যাচ আমরা আফগানিস্তানের বিপক্ষে জিতেছি, ফিনিশার রোলটা ঠিক এক্স্যাক্টলি যে রোলটা প্লে করা উচিত সেইটাই নুরুল হাসান সোহান রোল প্লে করেছেন। যেটা বলছিলাম ফার্স্ট ম্যাচটাতে আমাদের বিনা উইকেটে 109 থেকে আমরা 118তে যে 6 উইকেট হয়ে গেল, সেই তারপরে যে দলকে যে ম্যাচটা জিতিয়েছেন সেইখানটাতে সোহানের ওই ইনিংসটা ছিল গুরুত্বপূর্ণ। 13 বলে 23 রান, 21 বলে 31 রান। পরের ম্যাচে লাস্ট ম্যাচে 9 বলে 10 রান, 3টা ম্যাচে তিনি নট আউট ছিলেন। সো সোহানকে আপনি একাদশ থেকে কিভাবে বাদ দেবেন? বাদ দেওয়ার আসলে এই জায়গাটাতে কোনো প্রশ্নই ওঠে না। হ্যাঁ, আরেকটা প্রশ্নের জায়গা যেটা থাকতে পারে যে আমরা কি 6-5 কম্বিনেশনে খেলবো নাকি 7-4 কম্বিনেশনে খেলবো? গত সিরিজে আফগানিস্তানের বিপক্ষে 3টা ম্যাচে কিন্তু আমরা 6-5 খেলেছি, অর্থাৎ 6 জন রেকগনাইজ ব্যাটসম্যান, 5 জন রেকগনাইজ বোলার। এশিয়া কাপের একটা ম্যাচ আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটাতে ইনফ্যাক্ট আমরা 7 জন ব্যাটসম্যান এবং 4 জন বোলার নিয়ে খেলেছিলাম এবং 5th বোলিং কোটার ওই পুটা পূরণ করেছিলেন হচ্ছে শামীম পাটোয়ারি এবং সাইফ হাসান মিলে, এবং